দূষণ রাজনীতিতেও তৈরি হয়েছে। যে দূষণ রাজনীতিতে তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে কলেজ নির্বাচনটা বন্ধ হয়ে যাওয়ার পরে। পশ্চিমবঙ্গে যেদিন থেকে কলেজের নির্বাচন বন্ধ হয়ে গেছে, ছাত্র নেতা যুব নেতা ওঠা বন্ধ হয়ে গেছে। তারা পশ্চিমবঙ্গে বা রাজবাড়ী বিধানসভায় রাজনীতিটা কন্ট্রোল করছে, আপনারা ভালো করে ভেবে দেখুন, মুখগুলোকে দেখুন, অসাধু প্রমোটার ছাড়া আপনি খুঁজে পাবেন না। তো তারা কি রাজনীতি করবে? তারা তো নিজের বিল্ডিং কি করে বানাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, কিভাবে জমি দখল করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। মানুষের কাজ তারা করবে, ছাত্র যুব নেতা ছাড়া হয় না। রাজবাড়ী বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লোকেরাই রাজনীতিটা করবেন। আপনার বাড়িতে আপনি একটা লিফট বসাবেন, একটা জানলা তৈরি করবেন, একটা দরজা তৈরি করবেন, আপনার বাড়ির সামনে লোক হাজির হয়ে যাবে হাত পেতে, হবে না। আপনি আপনার এলাকায় বসবাস করবেন, আপনি আপনার এলাকায় ব্যবসা করবেন, কাউকে 10 টাকা চাঁদা দিয়ে এখানে থাকতে হবে না, কাউকে ব্যবসা করতে হবে না। স্বচ্ছ প্রশাসন আমরা করতে চাই। আজকে আমাদের সঙ্গে আছেন আশুতোষ চট্টোপাধ্যায়, যিনি কংগ্রেস থেকে 2026-এর রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এই নিয়ে তিনবার কিন্তু তিনি প্রার্থী হলেন কংগ্রেস থেকে। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দূষণ রাজনীতিতেও তৈরি হয়েছে। যে দূষণ রাজনীতিতে তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে কলেজ নির্বাচনটা বন্ধ হয়ে যাওয়ার পরে। পশ্চিমবঙ্গে যেদিন থেকে কলেজের নির্বাচন বন্ধ হয়ে গেছে, ছাত্র নেতা যুব নেতা ওঠা বন্ধ হয়ে গেছে। কারা পশ্চিমবঙ্গে বা রাজবাড়ী বিধানসভায় রাজনীতিটা কন্ট্রোল করছে, আপনারা ভালো করে ভেবে দেখুন, মুখগুলোকে দেখুন, অসাধু প্রমোটার ছাড়া আপনি খুঁজে পাবেন না। তো তারা কি রাজনীতি করবে? তারা তো নিজের বিল্ডিং কি করে বানাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, কিভাবে জমি দখল করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। মানুষের কাজ তারা করবে, ছাত্র যুব নেতা ছাড়া হয় না। এই রাজবাড়ী বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লোকেরাই রাজনীতিটা করবেন। আপনার বাড়িতে আপনি একটা লিফট বসাবেন, একটা জানলা তৈরি করবেন, একটা দরজা তৈরি করবেন, আপনার বাড়ির সামনে লোক হাজির হয়ে যাবে হাত পেতে, হবে না। আপনি আপনার এলাকায় বসবাস করবেন, আপনি আপনার এলাকায় ব্যবসা করবেন, কাউকে 10 টাকা চাঁদা দিয়ে এখানে থাকতে হবে না, কাউকে ব্যবসা করতে হবে না। স্বচ্ছ প্রশাসন আমরা করতে চাই। আপনি তো রাসবিহারী কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, এখানে সিটিং এমএলএ আমাদের, এবং তিনি কিন্তু পুরসভারও একটা প্রতিনিধির পদে রয়েছেন। দেবাশিস কুমার আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন। পাশাপাশি বিজেপি যাকে প্রার্থী করেছে স্বপন দাশগুপ্ত, তিনিও কিন্তু কোনো ছোটখাটো ব্যক্তিত্ব বা ছোটখাটো রাজনীতিবিদ এরকম মানা যাবে না, কারণ তিনি লোকসভাতেও এসেছিলেন, তিনি প্রার্থী হয়েছিলেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেস থেকে তুমি তো যথেষ্ট বয়সে কম, রাসবিহারী থেকে হঠাৎ করে তোমাকে দেওয়া হলো, তোমার কি মনে হচ্ছে যে বাঘ ভাল্লুকদের সামনে আমি পড়ে গেলাম, বাবারে লড়বো কি করে? না, প্রথম কথা হচ্ছে যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ছেলে আমি। 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাকে বালিগঞ্জ থেকে হেলিকপ্টার করে রাসবিহারীতে আসতে হয়নি। এবং সব থেকে বড় কথা, আমার প্রতিপক্ষ কি প্রতিপক্ষ নয়, আমি সবাইকেই শ্রদ্ধা করে চলতে পছন্দ করি। সবাই আমার বয়স জ্যেষ্ঠ। আমি আমার কথা বলবো, আমি আমার দলের কথা বলবো। গোটা 15 বছর ধরে বাংলায় কি কি অত্যাচার হয়েছে সেগুলো মানুষের কাছে আমি পৌঁছচ্ছি। কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার প্রত্যেক দিন যে মানুষকে অত্যাচার করেছেন, কখনো জিনিসের দাম বাড়িয়েছেন, কখনো লাইনে দাঁড় করিয়েছেন, আজও দাঁড় করিয়ে যাচ্ছেন লাইনে। এবং সমস্ত জিনিসের দাম আজকে ঊর্ধ্বমুখী। এবং গরিবকে যে আরো গরিব করে দাও, মধ্যবিত্ত শ্রেণীকে এমন অবস্থা করো যে সে তার প্রতিবাদ না করতে পারে। এই যে ব্যবস্থাগুলো রাজনীতির মাধ্যমে, অর্থাৎ দুর্নীতি এবং মূল্যবৃদ্ধি, দুই ভাই পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবে, তাদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসকেই চাইছে। তার কারণ জাতীয় কংগ্রেসেরই তো একমাত্র বলার অধিকার আছে পশ্চিমবঙ্গে, তার কারণ এটা কংগ্রেসের মাটি। আজকে তৃণমূল কংগ্রেস যে তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসটা কংগ্রেসের থেকেই তৈরি হয়েছে। অর্থাৎ যারা ওখানে তৃণমূলটা করছেন তারা কংগ্রেসেরই থেকে কংগ্রেসের ক্ষমতায় এবং কংগ্রেসের ভালোবাসায়, কংগ্রেসের আদর্শে বড় হয়েছে। এবং আমি শুধু একটাই কথা বলবো, যে পশ্চিমবঙ্গের আজকে যে হাল হকিকত, সেটা দেখে মানুষ যাতে ভোট দেয়, আগামী প্রজন্মের কথা ভেবে যাতে ভোট দেয়। তার কারণ রাজনীতির যে দূষণ, এমনি তো আমরা দূষণের কথা সবসময় বলি যে কেন এত ধোঁয়া, কেন এত এই যে যেরকম দূষণ রাজনীতিতেও তৈরি হয়েছে। যে দূষণ রাজনীতিতে তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে কলেজ নির্বাচনটা বন্ধ হয়ে যাওয়ার পরে। পশ্চিমবঙ্গে যেদিন থেকে কলেজের নির্বাচন বন্ধ হয়ে গেছে, ছাত্র নেতা যুব নেতা ওঠা বন্ধ হয়ে গেছে। কারা এখন নির্বাচন কন্ট্রোল করে? কারা পশ্চিমবঙ্গে বা রাসবিহারী বিধানসভায় রাজনীতিটা কন্ট্রোল করছে, আপনারা ভালো করে ভেবে দেখুন, মুখগুলোকে দেখুন, অসাধু প্রমোটার ছাড়া আপনি খুঁজে পাবেন না। মানুষের কাজ তারা করবে, ছাত্র যুব নেতা ছাড়া হয় না এগুলো। এবং আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, রাহুল গান্ধীর কথায়
ডারাও মাত। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের কাছে, এই লড়াইটা ন্যায় এবং অন্যায়ের লড়াই। তাই রাসবেরি বিধানসভা কেন্দ্রের মানুষ ন্যায়ের পক্ষেই থাকবে। আর আমি 2016 সালে প্রার্থী ছিলাম রাসবেরি বিধানসভা কেন্দ্রে, বাম সমর্থিত, 21-এও তাই, জাতীয় কংগ্রেসেরই প্রার্থী ছিলাম। 2026-এও যখন মানুষের মানে দোরগোড়ায় যাচ্ছি, তখন কংগ্রেসের প্রার্থী হিসেবেই যাচ্ছি। না আমি দল বদলেছি, ডাল বদলেছি, না জামা পাল্টেছি। আর এই দল বদলুদের খাতায় আমার নাম তোলা নেই এবং করাপশনের খাতায় আমার নাম তোলা নেই। বাকিটা মানুষ বিচার করবে রাসবেরি বিধানসভা কেন্দ্রে। তার কারণ তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা বিবেক বিবেচনা করে ভোট দেবেন। আমরা কিন্তু আশুতোষকে দেখেছি যে রবীন্দ্র সরোবর যে লেক, সেই রবীন্দ্র সরোবরের নানা ধরনের অসাধু কাজকর্ম হচ্ছে সেখানে, মানে পরিবেশের নিয়ম কানুনকে তোয়াক্কা না করে বেশ কিছু ক্লাব গজিয়ে উঠেছে, যেগুলো সারা রাত্রি ধরে ডিজে বাজিয়ে ইত্যাদি করে সেখানকার পশু পাখিদের একেবারে যন্ত্রণার শেষ নেই। বলা যেতে পারে রবীন্দ্র সরোবরকে শেষ করবার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাতে কিন্তু শাসক দলের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে পরিষ্কার। সেখানে আমরা আশুতোষকে দেখতে পেয়েছি, রবীন্দ্র সরোবর বাঁচাও সেই আন্দোলনে আমরা আশুতোষকে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে স্কুলে স্কুলে, সরকারি স্কুলগুলোতে যেভাবে মানে ক্লাস হচ্ছে না, টিচার নেই, ছাত্ররা আজকে বিপন্ন, সেখানেও আমরা তোমাকে দেখতে পেয়েছি। তো এই যে এই ধরনের আন্দোলনের একটা তোমার মধ্যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে, তো তোমার মধ্যে তো একটা রাজনৈতিক ভাবে সম্ভাবনা বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছে, এটা বুঝতে পারাই যাচ্ছে। তো এই অবস্থায় শাসক দল থেকে কি তোমার কাছে কোনো অফার আসেনি? দেখুন, শাসক দলের অফার অনেক ছিল, কিন্তু এই অফারগুলো আমার কাছে কোনোদিনই কাজ করেনি। তার কারণে অফারগুলোকে আমি অফার মনে করি না। এগুলো হচ্ছে মানে না কথা বলার মতনই বিষয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, নীতি আদর্শ ছাড়া কোনোদিনও রাজনীতি হয় না। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, উনিও কিন্তু ছাত্র জীবন থেকে একদম হেঁটে হেঁটে রাজনীতি করেছে। আজকে তার সরকার বিভিন্ন দুর্নীতিতে নিমজ্জ, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই জানে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আবার বিজেপি দলটা পশ্চিমবঙ্গে কারা চালাচ্ছে? প্রাক্তন তৃণমূলীরা চালাচ্ছে। কংগ্রেসটা কারা চালাচ্ছে? যারা একদম কংগ্রেস করে, ধরুন আমার সভাপতির কথা যদি আমি বলি, শুভঙ্কর সরকার, আমি তার কথা 5 জনকে বলতে পারবো। তার কারণ সে দল বদলায়নি, সে মত বদলায়নি। সে ছাত্র পরিষদের সভাপতি ছিল, সভাপতি থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উনি পলিটিক্সে কাজ করেছেন, মানুষের হয়ে কথা বলেছেন। আজকে উনি প্রদেশ কংগ্রেসের সভাপতি। আমি রাহুল গান্ধীর কথা বলতে পারবো, আমি ইন্দিরা গান্ধীর কথা বলতে পারবো। সব থেকে বড় কথা আপনাকে বলি, আমার গর্ববোধ হয় আমি দলের সৈনিক, একজন কর্মী। তার কারণ এই দলে ডক্টর বিধানচন্দ্র রায় নেতৃত্ব দিয়েছেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের যে কাজ, সেই কাজের কথা আমরা বাংলার মানুষকে বলতে পারবো। আর যেখানেই বলছি তারা জানেন যে বিধান রায় যেভাবে কাজ করেছেন, কেউ কাজ আজ অব্দি করেছেন বলে কিনা খুব সন্দেহ। তাই আমাদের অনেক কিছু বলার আছে। এবং রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে আপনাকে বলি যে বিষয়টা, রক্ষকই সেখানে ভক্ষকের ভূমিকায় পালন করেছেন। কেএমডিএ, আপনি বলুন তো কেএমডি এর কাজ কি? জমি দখল করা, অবৈধ কনস্ট্রাকশন করা রবীন্দ্র সরোবরের ভেতরে, যেটা একটা ন্যাশনাল লেক, একটা হেরিটেজ, এবং এনজিটির অর্ডার থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করে গেছেন। এমডিএ এক প্রকার অসাধু চক্র তৈরি করে এটাকে দখল করে নিত। এবং আপনারা জেনে রাখবেন, অদ্ভুত ব্যাপার, যখন রবীন্দ্র সরোবরের কথাটা আসছে, তাহলে রবীন্দ্র সরোবরের স্টেডিয়ামটা আজ অব্দি খোলে না কি কারণে? এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম না খোলার জন্য বহু ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা, যারা অ্যাথলিটস, যারা প্র্যাকটিস করেন, তাদেরকে বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে। তাহলে কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট না করে, পজিটিভ পলিটিক্যাল উইলের ভেতরে মানুষের কাজ না করে, এই রবীন্দ্র সরোবর যেটা হেরিটেজ, যেটা ফুসফুস দক্ষিণ কলকাতার, সেটাকে বিপর্যস্ত করার জন্য কেএমডিএ লড়ে গেছেন, আর রবীন্দ্র সরোবরকে বাঁচানোর জন্য আমরা লড়ে গেছি। আপনার এই রাসবিহারী কেন্দ্রের মূল কয়েকটা সমস্যা বলুন। যেমন একটা তো উঠেই এলো আপনার কথায়, যে রবীন্দ্র সরোবর যে স্টেডিয়ামটা, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ, অথচ ছোটবেলায় আমরাও কিন্তু ডিস্ট্রিক্টের হয়ে খেলেছি, ফলে সেখানেই এসে প্র্যাকটিস করতাম। তাহলে এটা তো একটা সমস্যা হলো। কয়েকটা যদি নির্দিষ্ট সমস্যার কথা বলেন, যে আপনি যদি জনপ্রতিনিধি হতে পারেন তাহলে কোন কোন সমস্যাগুলো নিয়ে খুব মানে শিগগির আপনি বিধানসভায় সেটা নিয়ে সোচ্চার হবেন? প্রথম কথা হচ্ছে যে রাসবেরি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লোকেরাই রাজনীতিটা করবেন। আপনার বাড়িতে আপনি একটা লিফট বসাবেন, একটা জানলা তৈরি করবেন, একটা দরজা তৈরি করবেন, আপনার বাড়ির সামনে লোক হাজির হয়ে যাবে হাত পেতে, হবে না।
আপনি আপনার এলাকায় বসবাস করবেন, আপনি আপনার এলাকায় ব্যবসা করবেন, কাউকে 10 টাকা চাঁদা দিয়ে এখানে থাকতে হবে না, কাউকে ব্যবসা করতে হবে না। স্বচ্ছ প্রশাসন আমরা গড়তে চাই রাজবেরি বিধানসভায়, যে একজন গরিব বাড়ির ভাই হোক কি একজন বড়লোক বাড়ির ভাই হোক, একসাথে যাতে একই ট্রিটমেন্ট থানায় পায়, কোনো স্পেশাল ট্রিটমেন্টের যেন ব্যবস্থা না থাকে, কোনো রাজনৈতিক ফোন যাতে এন্টারটেন না হয়। মানুষের প্রশাসন মানুষের জন্য কাজ করবে, এবং আমি মনে করি যে এখনো প্রশাসনের ভেতরে অনেকটা ভালো অংশ আছে, কিন্তু তাদের হাতে পায়ে শেকল পরানো আছে, রাজনৈতিক শেকল, সেটা আগে মুক্ত করতে হবে। এবং রাজবেরি বিধানসভা কেন্দ্র একটা আভিজাত্য এলাকা, এখানে একটা সাইলেন্ট তোলাবাজি হয় যেটা চোখে দেখা যায় না, সেটাকে বন্ধ করাতে হবে। তারপর এই যে বুলেভার্ড আপনি চলে যাবেন 87-এ, তার নামে টাকা তোলা হয়, মানুষকে 401-এর নোটিশ পাঠিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে, এগুলো বন্ধ করতে হবে। স্থানীয় স্তরের যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট থেকে শুরু করে, ভোট এসেছে এখন থেকে বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়া হচ্ছে, এখন কাজের বহর দেখাচ্ছে, পাবলিকে প্রচুর কাজ হচ্ছে, এগুলো আগে বন্ধ করতে হবে। এই যে বিভিন্ন বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে আপনি ঘুরে দেখবেন যে পরিষেবা পাওয়ার দরকার মানুষের, সেই পরিষেবাটা পায় না। এখানে যারা অটো চালক থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট কাজ তারা করেন, তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, তাদের হেলথের কার্ড করা, এবং সব থেকে বড় কথা, আমাদের এলাকার যে সরকারি হাসপাতাল, একটা নির্দিষ্ট রাজবেরি বিধানসভা কেন্দ্রের একটা সরকারি হাসপাতাল প্রয়োজন আছে। এমআর বাঙুর তো আছে, কিন্তু সেটা একটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, এইখানে একটা তৈরি করা ভালো করে। এবং এই এলাকার যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলো প্রায় বন্ধের মুখে, তার কারণ ওখানে প্রমোটারই হবে। একদম আপনাকে বলি, নির্দিষ্টভাবে আপনি এলাকায় স্কুলগুলো ঘুরে দেখুন, ভেঙে ভেঙে পড়ছে। সেখানে টেকনোলজি, মডার্ন টেকনোলজি, অ্যাডভান্স এডুকেশন সিস্টেম দিয়ে তাকে ঢেলে সাজাতে হবে, যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা সরকারি স্কুলে যায়। কেন, সবার তো আর অর্থ নেই বড় বড় স্কুলে পড়ানোর, তাহলে বাকি ছেলে মেয়েদের কি হবে? এবং এই যে গোটা এলাকা জুড়ে, যেহেতু এখানে আভিজাত্য শ্রেণীর বাস, আমি বাড়ি বাড়িতে যাচ্ছি, একটাই কথা বলছি, এলাকার ছেলেটা যাতে এলাকায় কাজ পায় তার ব্যবস্থা করা, এবং এমএসএমই তৈরি করা, এখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করা। অনেক জায়গা রয়েছে, বেঙ্গল ল্যাম্প দীর্ঘদিন ধরে বন্ধ, আমরা কি কোনো বেঙ্গল ল্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করছেন, লাইসেন্স দেওয়া হয়েছে যাদেরকে? এবং আপনি জানবেন, এই গোটা এলাকা জুড়ে আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ তার সলিউশন নিজেরাই করে দেবে। তার জন্য কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের প্রয়োজন লাগে না। মানুষ চায় অপর মানুষ ভালো থাকুক, তাকে জায়গাটা বোঝাতে হবে, সেটা এলাকার মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। সেই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের লড়াই, এবং স্বচ্ছভাবে মানুষ যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা, এবং এলাকার মানুষদের ঘর অব্দি যাতে ডেভেলপমেন্টটা পৌঁছয়, কোনো পার্টি অফিস অব্দি নয়, সেইটা আমাদের এনশিওর করাটা প্রয়োজন বলে আমরা মনে করি। আদিগঙ্গা, আদিগঙ্গা একটা মেজর ইস্যু রাজবেরি বিধানসভা কেন্দ্রে। এই ড্রেজিং এর টাকাগুলো কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কেন্দ্রের টাকা, রাজ্যের টাকা, কোথায় খরচা হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। আজকে ড্রেজিং হয় না দীর্ঘ দিন ধরে, আজকে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে আদিগঙ্গাটা, এখন আদি নালায় পরিণত হচ্ছে, সেটা তো হওয়ার কথা ছিল না। আপনাকে বলি, হকার্স কর্নার থেকে শুরু করে বিভিন্ন যে এই যে একটা দেখবেন বিরাট একটা রাস্তা তৈরি হয়েছে কালীঘাটের ওপর থেকে, ঠিক আছে, সেই যে রাস্তাটা তৈরি হয়েছে স্কাই ওয়াক, সেখানে কারা হাঁটছে দেখুন তো। আজ অ্যাকচুয়াল যাদের দোকান পাওয়ার কথা ছিল তারা কি পেয়েছে? পায়নি। এবং মন্দিরের বেশ কিছু জায়গায় থানার দখলদারি, কেন হবে এটা? আমাকে তারাই কমপ্লেন করেছে। আমি মানুষের সঙ্গে ঘুরি বলে 365 দিন থাকার চেষ্টা করি ক্ষুদ্র ক্ষমতার ভেতরে, মানুষ আমাকে কমপ্লেন করেছে যে কালীঘাট মন্দিরের ভেতরে থানার দখলদারি কেন? এই কালীঘাট মন্দির থাকবে পুরোহিতদের জন্য, এই পুরোহিতদের বাইরে এবং ভেতরে যারা পুরোহিতরা রয়েছে তাদের কি করে আরো ডেভেলপমেন্ট করা যায়, সেগুলো চিন্তা ভাবনা করতে, পজিটিভ ভাবতে হয়। কংগ্রেস মনে করে রাজবেরি বিধানসভা কেন্দ্রে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের কথা বলি আমরা, মানে আমাকে এখন বাড়ি বাড়ি গেলে বলে আপনি এখনো কংগ্রেসে আছেন, বলে হ্যাঁ আমি কংগ্রেসেই আছি। না, ভোটটা তাহলে আপনাকেই দেবো, তার কারণ আপনাকে ভোট দিলে অন্তত ভোটটা পলায়ন করবে না, এটা মানুষ বলছে আমাদের, দেখে শুনে ভালো লাগছে। এবং কংগ্রেস থাকাকালীন গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি হয়নি, অন্য কি রাজনীতি হয়েছে হয়েছে, কিন্তু কে হিন্দু কে মুসলমান, কে কি পড়বে না পড়বে, এগুলো নিয়ে কোনো রাজনীতি হয়নি। তাই কংগ্রেস কংগ্রেস। এতদিন কংগ্রেস ক্ষমতায় নেই এত বছর ধরে, এবার কিন্তু আপনারা খুব সাহস করে একলা চলনীতি নিয়েছেন, এককভাবে লড়াই করছে 2026-এর বিধানসভা ভোটে আমাদের প্রদেশ কংগ্রেস। সেখানে কি মনে করছেন, আপনি কি এটাকে কতটা সমর্থন করেন? দেখুন, আমি তো প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি শুভঙ্কর সরকারকে, আমাদের নেতা রাহুল গান্ধী, গুলাম আহমেদ মীরকে,
তার কারণ 20 বছর পর জাতীয় কংগ্রেস এই 294টা বিধানসভা এককভাবে লড়াই করছেন, একক ক্ষমতায় লড়াই করছেন, মানুষের কাছে পৌঁছচ্ছে। এই যে পতাকাটা গোটা বাংলা জুড়ে আমরা যে লাগাতে পারলাম, 294টা যে গাছ প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় এই যে গাছ উনি পুঁতলেন, এটা আগামী দিনে ফল দেবে। তাই আমরা মনে করি আগামী দিনে কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটা একটা অনেক বড় পদক্ষেপ। 2011-তে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার ফলেই আজকে তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। না হলে কতটা পারতো সেটা আমরাও সন্দিহান। কিন্তু আপনি বলুন আপনার জায়গা থেকে, খুব নিরপেক্ষভাবে বলুন, সেটা কি কংগ্রেসের খুব একটা ভুল ছিল না? যেই পদক্ষেপটা কংগ্রেস নিয়েছিল তাতে করে মানে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আর কোনো মানে দল বলে মনেই করলো না। তো এতে কি মানে কংগ্রেস দলটারও তো অনেক ক্ষতি হলো। তাহলে কি একটা খুব বড় ধরনের ভুল করে ফেলেছিল কংগ্রেস? দেখুন, 2011 সালে আপনারা জানবেন যে এই যে কংগ্রেস এবং তৃণমূলের যে জোট হয়েছিল, কংগ্রেস না থাকলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জীবনও ক্ষমতায় আসতে পারত না। কংগ্রেস সমস্ত দিয়ে এই তৃণমূল দলকে সহযোগিতা করেছে, কিন্তু তৃণমূল দল প্রথম দিন থেকেই কংগ্রেসকে শত্রু মনে করেছে। এবং পরবর্তী 2011 যদি আপনি দেখেন, এই তৃণমূল কংগ্রেসের তাবৎ তাবৎ নেতারা কংগ্রেসকে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে, কলেজের ইউনিয়ন থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, কাউকে মিথ্যে মামলা দেওয়া, মুর্শিদাবাদে একাধিক বিধায়ক, তাদের ওই দেখবেন পানি কেসে খুব নামটা খুব আছে ওখানে, এরকম বিভিন্ন তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে দলবদল করিয়েছে। এবং এই যে কাজটা করেছে, এবং সেকুলার যে ফোর্স পশ্চিমবঙ্গে, সেই সেকুলার ফোর্স হিসেবে কংগ্রেসকে দুর্বল করেছে তৃণমূল কংগ্রেস, এবং বাকি যারা সেকুলার দল ছিল তাদেরকেও দুর্বল করেছে। এবং বিজেপির উত্থানের পেছনে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় ভূমিকা রয়েছে। এই যে বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রাধান্য করা, এর পেছনেও কিন্তু তৃণমূলই দায়ী। শুধু এই তৃণমূল কংগ্রেসকে আমি বলবো যে শুভবুদ্ধি সম্পন্ন আপনাদের হবে কিনা আমি জানি না, কিন্তু কংগ্রেস আগামী দিনে এই যা যা কর্মকাণ্ডের ভেতরে কংগ্রেসের ছেলেরা মার খেয়ে, কেস খেয়ে এখনো অব্দি যে তারা লড়াই করছে ওটা বাংলা জুড়ে, আমি প্রত্যেকটা কর্মীকে, নেতাকে প্রণাম এবং শ্রদ্ধা জানাবো, সংগ্রামী অভিনন্দন জানাতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, যে এখনো তাদের যা ডেডিকেশন, তারা যে লড়াই করে, আমি মনে করি এটা শিক্ষণীয়। তৃণমূল দল কংগ্রেসের বহু ক্ষতি করেছে, এবং এই যে তারা ক্ষতি করেছে, সেকুলার ফোর্স হিসেবে যে আমাদের ক্ষতি করেছে, তাতে উল্টে কিন্তু বিজেপিকে তারা পশ্চিমবঙ্গে এনে দিয়েছে। এটা কিন্তু উভয়ের জন্য এবং বাংলার রাজনীতির জন্য ঠিক নয়। 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করেই কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছিল। সেই সিদ্ধান্ত কংগ্রেসের তরফ থেকে কতটা ঠিক হয়েছিল বা ভুল হয়েছিল সেই বিষয়ে নির্দিষ্ট করে আশুতোষ আজকে কিছু বলতে পারলেন না বা চাইলেন না। আগামী দিনে তিনি যদি হতে পারেন বিধানসভার সদস্য, তিনি কিন্তু পরিষ্কার বলছেন শুধু দল ও মত দেখে কাউকে সাহায্য করলে হবে না, কারণ একজন জনপ্রতিনিধির অনেক অনেক তার ভূমিকা থাকে, অনেকখানি গুরুত্ব। তাকে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানুষকে দেখতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, তবেই আগামী দিনে এগোবে পশ্চিমবঙ্গ। নমস্কার।